ডিয়ার স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা হয়তো অনেকেই দেখেছো, ক্লাস করেছো। এটা যে প্র্যাকটিস সেট আছে, আগের দুটো সেট তোমরা অলরেডি করে নিয়েছো। আজকে আমি থার্ড সেটটা নিয়ে এসেছি। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক, কারণ বিভিন্ন গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামে খুব হেল্পফুল এই ম্যাথসগুলো। চলো এগোনো যাক। ফার্স্ট অঙ্কে চলে আসি। দেখো, এই ধরনের অঙ্ক যখন দেবে পার্সেন্টেজ, সব থেকে মাথায় রাখবে প্রথমে একটা জিনিস, যে পার্সেন্টেজের অঙ্ক অবশ্যই যদি পার্সেন্টেজটাকে তুমি ভেঙে নিতে পারো ফ্র্যাকশানে, তাহলে খুব সুবিধা হয় যে কোনো অঙ্ক করতে। যেমন ধরো 16/2/3, 16 and 2.5, অনেকেই জানো আশা করি। 16 and 2.5 মানে হচ্ছে 1/6। আর 20% মানে তো আর বলার কিছু জায়গা রাখে না। 20% মানে হচ্ছে 1/5। তাহলে এবার অঙ্কটা পড়ো। বলেছে একটা শপকিপার কোনো কিছু বিক্রি করে তার লাভ হচ্ছে 16 and 2/3%, মানে হচ্ছে 6 যদি তার কস্ট প্রাইস হয়, তাহলে বিক্রি করছে সে 7-এ, মানে 6-এর থেকে 1 বেশি। তাহলে ধরে নাও 6 কোনো কিছুর দাম, বিক্রি করছে সে 7-এ, যেখানে তার 6 টাকার উপর 1 টাকা লাভ, মানে আলটিমেটলি পার্সেন্টেজে লাভ হচ্ছে কিন্তু এইটা। এবার দেখো, তারপরে বলেছে যদি সে এটা লসে বিক্রি করতো 20%, তাহলে তার কত টাকা গেইন হতো, তাহলে তার কত টাকা, এই যে আগে লাভে বিক্রি করেছে আর যদি লসে বিক্রি করতো 20%, তাহলে সেই গ্যাপটা হতো হয়তো 132। তাহলে ভাবো 20% মানে বলেছি 1/5, 1/5 মানে কি 5-এর উপর 1 টাকা ক্ষতি, মানে কস্ট প্রাইস যদি হয় 5, সেলিং প্রাইস হবে 4। তাহলে দুটোকে একটু রিলেট করে দিয়ে অঙ্কটা ইজি হয়ে যাবে, যে এখানে কস্ট প্রাইস 6, এখানে 5। তুমি একটা এমন কিছু কস্ট প্রাইস চুজ করো যেটা দুটোতেই যাবে, 6 আর 5 গুণ করে দাও। খুব সাধারণ নিয়ম, এলসিএম 30 হলে যখন গেনে আমরা বিক্রি করব, তখন সেলিং প্রাইস হবে 5 গুণ করেছি, এটা 5 গুণ করব 35, আর এটা 6 গুণ করেছি, এটা 6 গুণ করব 24। ক্লিয়ার আশা করি। এবার দেখো, এই গ্যাপটা কত? এই গ্যাপটা হচ্ছে এখানে 11। আমাদের অঙ্কে এই গ্যাপটাকেই বলেছে 132। তাহলে 11 মানে যদি 132 হয়, তাহলে আমরা এখানে ধরেই নিয়েছি যে কস্ট প্রাইস কত, 30। জাস্ট রিলেট করে দাও, হয়ে যাবে। এটা কত? এটা 12 গুণ, তাহলে 30-এর 12 গুণ 360। অ্যান্সার। ক্লিয়ার? সবসময় এইরকমভাবে রিলেট করে অঙ্ক করলে এই ধরনের অঙ্ক করাটা অনেক ইজি হয়ে যায়। চলো নেক্সট অঙ্কে যাই। কোয়েশ্চেন নাম্বার 2টা একবার দেখে নিই। চলো, বলেছে একটা পয়েন্ট আছে, কোয়াড্র্যান্টের কনসেপ্ট তোমাদের সকলের ক্লিয়ার আশা করি। বলেছে একটা পয়েন্ট আছে যেটার কোঅর্ডিনেট AB। আমি তর্কের খাতিরে ধরে নিলাম ওটা ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে। যখন অরিজিনের সাপেক্ষে আমরা করব, ধরো এখানে বলেছে R1 পয়েন্ট, তার কোঅর্ডিনেট হয়ে যাবে, দুটোই চেঞ্জ হবে। দেখো এটাও এ মানে এক্স, যেটা এক্সের ভ্যালুটাও মাইনাস হচ্ছে আর ওয়াইয়ের ভ্যালুটাও মাইনাস হচ্ছে, মানে -A আর -B হলো। এবার দেখো, আবার এটাকে বলেছে এক্স অ্যাক্সিসে রিফ্লেক্টেড ইন এক্স অ্যাক্সিস, মানে কি এক্সের ভ্যালুটা সেম থাকবে,
মাইনাস এ, জাস্ট ওয়াইয়ের ভ্যালুটা মাইনাস বি থেকে প্লাস বি হয়ে যাবে, আর টু। এইটা হচ্ছে আমার ফাইনাল চেঞ্জ। তাহলে এইটা বলে দিয়েছে, তার মানে এই ভ্যালুটাই বলেছে -5 আর 1, তার মাইনাস এ ইকুয়ালস টু -5, এ ইকুয়ালস টু তার মানে কত 5, আর বি ইকুয়ালস টু 1। তাহলে ভ্যালুটা কত, মানে আর এর কোঅর্ডিনেট 5, 1। ক্লিয়ার, পয়েন্ট পড়বে। আবার পার্সেন্টেজের অঙ্ক, আগের অঙ্কটাতেই আমরা বলেছি যে এই পার্সেন্টেজের অঙ্কগুলো করার সবথেকে ভালো উপায় হচ্ছে যদি তুমি সেটাকে ফ্র্যাকশানে কনভার্ট করে নিতে পারো। তাহলে এখানে যে পার্সেন্টেজের ভ্যালুটা আছে 14 and 2/7, এটার ফ্র্যাকশানে ভ্যালু কত, 1/7। মানে আলটিমেটলি যে লসটা হয়েছে সেটা 7 টাকার উপরে 1 টাকা হয়েছে। তার মানে যার যদি সিপি হয় 7 টাকা, তাহলে এসপি হবে 6 টাকা, তবেই এই লসটা সম্ভব, এই পার্সেন্ট লসটা তবেই এখানে সম্ভব। এবার দেখো বলেছে প্রথমে যা সিপি ছিল তার উপর 100 টাকা বেড়েছিল, 100 টাকা বাড়িয়ে সেটাকে এসপি করার কথা ছিল, কিন্তু পরে কি হয়েছে যে এটা যদি সিপিটাই যদি 100 টাকা বেড়ে যায়, নতুন সিপি 1 মানে নিউ সিপি, তাহলে সেইটার ভ্যালুই হয়ে যাচ্ছে কিন্তু পুরনো এসপির সমান, সেটাই ভ্যালু কিন্তু হয়ে যাচ্ছে। এবার ভাবো তারপরে বলেছে যদি আমি এটাকে 100 টাকা কমিয়ে বিক্রি করি, 100 টাকা কমিয়ে বিক্রি করলে মানে এর ভ্যালুটা এসপি মাইনাস 100 মানে পুরনো সিপির সমান হয়ে যাচ্ছে, আর এর ভ্যালুটা হয়ে যাচ্ছে এসপির সমান। তাহলে বলেছে এদের দুজনের গ্যাপ হচ্ছে, এ যদি 6 হয়, এ যদি 7 হয়, এ হবে 6, মানে গ্যাপ হচ্ছে 1। এবার একটু খেয়াল করো আমরা কত বাড়িয়েছি, প্রথমে সিপি যা ছিল 100 বাড়িয়ে করেছিলাম এসপি, সেটাই কিন্তু আমার নতুন সিপি 1 হয়েছে, কারণ 100 বেড়েছে আর 100 কমেছে, আলটিমেটলি চেঞ্জটা কিন্তু টোটাল 100ই হয়েছে। একটু খেয়াল করো বা একটু মনে মনে ক্যালকুলেট করে নাও, তাহলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। এখানে জানতে চাই যে ফাইন্ড দ্য এসপি অফ দ্য বুক, এসপি মানে কিন্তু একদম অরিজিনাল এসপিটা তাহলে কত ছিল একটু ক্যালকুলেট করো, বা আমি বলবো সব থেকে বেস্ট পন্থা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এইভাবে উত্তরটা বলে দিই, তারপরে বলে দিচ্ছি আমি। তাহলে অরিজিনাল ক্যালকুলেট করে নাও, সিপিটা বেড়েছে 100 আর যেটা অরিজিনাল এসপি ছিল সেটা 100 কমেছে, তার মানে ওভারঅল চেঞ্জ কিন্তু 100ই সিপি আর এসপির। তাহলে ভাবো এখানে যখন সিপি 7 আর এসপি 6 তখন গ্যাপটা হচ্ছে 1, তাহলে এখানে 100, তাহলে অলরেডি তুমি পেয়ে যাচ্ছ এর ভ্যালুটা কত 700 আর এর ভ্যালুটা 600। আবার একটু খেয়াল করো অঙ্কের প্রথমে ফিরে গেলে এইটাই কিন্তু প্রথমে অরিজিনালি এসপি ছিল, তাহলে তুমি এসপির ভ্যালুটাও পেয়ে যাচ্ছ 700, অরিজিনাল এসপির ভ্যালু। এবার দেখো এই পুরো ক্যালকুলেশনটা আমি বাদ দিই, একটা ভালো নিয়ম আছে যেটা বলি, সব ক্ষেত্রে হয়তো কাজে লাগবে না, তাও মাথা ঠান্ডা করে মাঝে মাঝে ভাববে যে যদি অপশান থাকে এইরকম তাহলে হয়তো পসিবল। বলছি যেমন ধরো 14 এই যে পার্সেন্টেজটা আছে এটার মানে কি, প্রথমেই বললাম এটার মানে 1/7, তার মানে এমন একটা কিছু লস হয়েছে, মানে যার উপর লস হয়েছে সেইটা অবশ্যই দেখবে 7-এর মাল্টিপিলে কিছু থাকাটাই স্বাভাবিক।
তাহলে অপশানগুলো দেখো, দুটো অপশান আছে 7-এর মাল্টিপলে, 700 আর 1400। তোমাকে যদি 1400 না দিত তাহলে 90% ক্ষেত্রে ক্যালকুলেশনে যাওয়ার দরকারই ছিল না, অ্যান্সার হয়ে যেত 700। বা 700 না দিত তাহলে হয়তো এমনই অঙ্ক দিত যেটার অ্যান্সার হতো 1400, কারণ বাকি অপশান কেউ 7-এর মাল্টিপলে নেই। এবার যদি দেখো 1-এর বেশি অপশান 7-এর মাল্টিপলে আছে, তখন একটুখানি প্রসেসে অঙ্কটা করে নিও, তাহলে সেটা তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে, বা অনেকের আপাতত আছে আমি ধরে নিচ্ছি, তাহলে তার পক্ষে অনেকটা ইজি হবে। চলো নেক্সট অঙ্কে চলে যাই। বলছি একটা ইকুয়েশন আছে ax² প্লাস bx ax² প্লাস bx প্লাস c, যার রুট বলেছে m আর n। চলো একটু লিখে নিই। এবার তোমরা অনেকেই জানো, যারা জানো না আমি বলে দিই, যখন এরকম m আর n দুটো রুট, সেই রুট দুটোর যোগফল কি হয়? সেই রুট দুটোর যোগফল হয় x² যে সহগ, এটা হচ্ছে a হচ্ছে x² সহগ, b হচ্ছে x এর সহগ, আর c হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে এই দুটো রুটের যোগফল হয় -b/a, মানে x এর সহগ বাই x² সহগ, আগে একটা নেগেটিভ সাইন থাকবে, আর দুটো রুটের গুণফল হয় c/a। বোঝা গেল? আশা করি সবাই তোমরা জানো। এবার পরের পার্টটায় চলে যাই, এটা একটু এখানে লিখে নিই। বলেছে নতুন একটা ইকুয়েশন তৈরি করতে, যেটার রুট হচ্ছে m² প্লাস 1/m আর হচ্ছে n² প্লাস 1/n। এবার দেখো এটা একটু সিম্পলিফাই করে নিই। সিম্পলিফাই করার ফলে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। এবার এখানটা সবাই লিখে নিয়েছো আশা করি, এটা মুছে দিই একটু জায়গা, নাহলে শর্টেজ হয়ে যাবে। দেখে নাও, যে কোনো যখন নতুন ইকুয়েশন তৈরি করব রুট থেকে, তার ফর্মুলাটা এইভাবে হয় x² মাইনাস সরি এটা 0 কিন্তু, হ্যাঁ ভুল কেউ ভেবো না। এটা হচ্ছে ফর্মুলা, যেখানে হচ্ছে রুট হচ্ছে ইকুয়েশনটার আলফা আর বিটা। সেটা তুমি আগের যেভাবে আমি সিম্পলিফাই করেছিলাম সেই ইকুয়েশনটা থেকেও তুমি বের করতে পারো, তাও সুবিধার জন্য বলে দিলাম। এইটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন, যেখানে আলফা বিটা রুট, সেই দুটো রুট দিয়ে যদি ইকুয়েশন ফর্ম করতে চাই তাহলে এইভাবে আমরা করব। তাহলে এখানে তো আমাদের আলফা বিটা রুট নেই, এখানে তাহলে কী দিয়েছে একটু বোঝার চেষ্টা করো। দেখে নাও,
জাস্ট সিম্পলিফাই করব, অ্যান্সার চলে আসবে। দেখো এইটার ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এই পার্টটা একবারে সিম্পলিফাই করে লিখছি আমি, এই 1/m 1/n। এটা একবারে সিম্পলিফাই করে লিখলাম। mn প্লাস 1/mn ইকুয়ালস টু কিন্তু 0। দেখে নিয়েছো? দেখো ভ্যালু পুট করা শুরু করি। m প্লাস n এর ভ্যালু আছে -b/a, এখানে -b/a আর ওখানে আছে c/a, তাহলে কেটে যাবে, পড়ে থাকবে কি -b/c। ক্লিয়ার? এই পার্টটা দেখো, এই দুটো পার্ট নিয়ে কোনো সমস্যা নেই। প্রথমটা হবে mn মানে c/a প্লাস উল্টো অনন্যক a/c, সরি এই পার্টটা একটু ক্যালকুলেট করে নিই আগে। দেখো কোনাকুনি গুণ করে জাস্ট সিম্পলিফাই করব। উপরে আমি একবারে করে দিচ্ছি, একটু দেখে নাও। m স্কোয়ার হবে, এদিকে n স্কোয়ার হবে, নিচে থাকবে mn, m স্কোয়ার প্লাস n স্কোয়ার। আমি ওটা একবারে লিখে দেবো। কী লিখবো? m স্কোয়ার n স্কোয়ারকে ভাঙলে m প্লাস n এর হোল স্কোয়ার -2mn বাই নিচে হচ্ছে mn। তাহলে আর সিম্পলিফাই করে লিখে দিচ্ছি একবারে, m প্লাস n এর হোল স্কোয়ার বাই নিচে mn প্লাস 2mm, -2mn বাই mn হতো, একবারে হয়ে যাবে 2 ইকুয়ালস টু 0। উপরের পোর্শনটা মুছে দিলাম। এই পোর্শনটা মোছা একটু মুশকিল, বাদ দাও। তাহলে এই পোর্শনটা সিম্পলিফাই করা শুরু করি। এক্স স্কোয়ার মাইনাস, এটা কি হবে? দেখো বিসি আর এবি মানে দুটোই হবে, মাইনাসটা বাইরে বের করে দিই, ঝামেলা মিটে যাবে। এবি প্লাস বিসি বাই এসি এক্স প্লাস এই পার্টটা কোনো সিম্পলিফাই করা বাকি আছে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এসি এই পার্টটা এবার একবারে লিখবো, দেখে নাও। m প্লাস n এর হোল স্কোয়ার মানে কত? বি স্কোয়ার বাই এ স্কোয়ার
নিচে এম এন মানে কত, সি বাই এ। ক্লিয়ার? -2 কিন্তু থাকবে, 0। এটা মুছলাম। একটু খেয়াল করো, আমি এখানে কাটাকুটিটা করে দিচ্ছি। স্কোয়ার কাটলাম, স্কোয়ার কাটলাম, এখানে একটা এ আসবে, মিটে যাবে। তাহলে মানে উপর নিচে জাস্ট স্কোয়ার দিয়ে আমি গুণ করে দিয়েছি। তাহলে দেখুন প্রত্যেকটার নিচে একটা সেম ইয়ে চলে এলো, সেম এলিমেন্ট চলে এলো। এবার দেখো সিম্পলিফাই করছি। এবার এই পার্টটা সিম্পলিফাই করব। একটু খেয়াল করো, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2 এ সি, কারণ এই এসি পার্টটা এখানে চলে যাবে। সরি সরি সরি, তো 0। এবার দেখো তোমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছ, তাও আমি করে দিচ্ছি আরেকবার। ক্লিয়ার? অপশান এ। চলো নেক্সট অঙ্কে চলে যাই। এটা মনে হয় ইজিয়েস্ট অঙ্কগুলোর মধ্যে একটা, তাও দেখে নাও। মানে এই অঙ্কগুলো ট্রিকি তখনই হওয়ার জায়গা থাকে বা একটু ডিফিকাল্ট হওয়ার জায়গা তখনই থাকে যদি বলে দেয় রিমেনিং পার্টের উপর এত% সে স্পেন্ড করছে, কিন্তু না, এখানে পরপর স্পেন্ড করতেই থাকছে। দেখো একটা কথাও রিমেনিং পার্ট লেখা নেই। 40% প্রথম স্যালারির ফুডের উপর খরচ করেছে, তারপরে 20% করেছে হাউস রেন্ট, 10% করেছে এন্টারটেনমেন্ট, 10% করেছে কনভেয়ান্সের উপর। তাহলে দেখো কোথাও বলা নেই যে রিমেনিং পার্টের এত%। তার মানে জাস্ট একটা কমপ্লিট হিসেব হবে যেখানে তার টোটাল ইনকাম আমরা ধরেই নিই ক্যালকুলেশনের সুবিধার জন্য, জানো 100%। এবার জাস্ট বাদ দিয়ে যাও কোন খাতে কত % খরচ করেছে। 40% প্লাস 20% প্লাস 10% অ্যান্ড 10%। কত হলো? 60, 70, 80, 100 থেকে বাদ দাও, পড়ে থাকছে কত? 20%। পরে বলে দিয়েছে, মানে এটা তার হাতে থাকছে, এটা তার সেভিংস। তাহলে বলে দিয়েছে সেভিংসটাই হচ্ছে মাসের শেষে তার 1500 টাকা। তাহলে 20% ইকুয়ালস টু কত বলতে পারি? 1500। তাহলে 100% কত হবে? 20%-এর জাস্ট 5 গুণ। ইজি। ক্লিয়ার? অপশান ডি। খুব এত সোজা অঙ্ক আসবে বলে খুব বেশি এক্সপেক্ট করো না, তাও মাঝে মাঝে যদি দিয়ে দেয় সেটা বেটার লাক। চলো নেক্সট অঙ্কে চলে যাই।
দেখে নাও। ফোর এক্স মাইনাস 15 একটু সিম্পলিফাই করে নিই। একবারে লিখে দিলাম ক্যালকুলেট করে। ঠিক আছে, একবারে ক্যালকুলেট করলাম। এই পোর্শনটায় চলে আসছি, এটা বের করতে দিয়েছে। এই পোর্শনটা নিয়ে কিছু করছি না আপাতত, পরের পোর্শনটা সিম্পলিফাই করি। ভেঙে দিচ্ছি একবারে ক্যালকুলেটটা করে নিচ্ছি। এটা ভেঙে দিলাম, 4x², এখানে হবে হচ্ছে 2x3 মানে হচ্ছে 12x, এদিক থেকে -3x বাদ চলে যাবে, তাহলে 4x² প্লাস 12x হচ্ছে এদিকে -3x বাদ যাবে মানে 9x, এখানে হবে হচ্ছে 3 আর ওদিকে 3 যোগ হবে মানে হচ্ছে 12। ক্লিয়ার? একটু খেয়াল করো, এই পোর্শনের ভ্যালুটা আমরা পেয়ে গেছি, জাস্ট বসিয়ে দেব। এইটুকু পোর্শন নিয়ে কোনো মুশকিল নেই, যে রয়ে গেল শুধু এইটুকু পোর্শন। এবার একটু ভাবো কি করে আমি 4x² একটা সাইডে আছে আর একটা সাইডে 12x² আছে, এটাকে ট্যালি করব আমি কি করে একটু দেখে নাও। এখানে করি 4x² = 81 - 9x, যেটাকে আমি এটাও লিখতে পারি 9 কমন নিলে 9 - x। এবার একটু দেখো মিল পাওয়া যাচ্ছে, 12x² 9 - x। দেখো 4x² 9 - x = এদিকে পড়ে থাকলো কত 9, বোথ সাইডে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানে 12x² - 9x আসছে, এখানে আসছে কত 27। কোনো অসুবিধা নেই, 9 × 3 = 27। তাহলে এবার বসিয়ে দাও, 12x² - 9x এর ভ্যালু এলো 27 আর এইটা এলো 93। তাহলে কত আসছে আমাদের ভ্যালু 120। 120 কিন্তু অপশানে নেই, তাহলে কোনো একটা অপশান নিশ্চয়ই একটুখানি গন্ডগোল আছে। অ্যান্সার কিন্তু 120 হবে, তোমরা ক্যালকুলেট করেই বুঝতে পারছো। তাই ধরো অপশান হবে 120। নেক্সট অঙ্কে চলে যাই। এই অঙ্কটা একটা ভালো অঙ্ক, দেখে নাও।
বলেছে কোনো কিছু একটা ইনভেস্টমেন্টের উপর টোটাল যে প্রফিট হয় সেই প্রফিট যদি 8 ভাগ হয় তার 5 ভাগ নেয় হচ্ছে এ, আর বাকি 3 ভাগ মানে 8 ভাগের মধ্যে বাকি 3 ভাগ বি আর সি সমানভাবে ভাগ করে নেয়, মানে 1.5 অংশ করে নেয়। এবার বলেছে এর ইনকামটা বেড়ে যায় 450 টাকা যখন টোটাল প্রফিটের পার্সেন্টেজটা 4% থেকে 9% হয়ে যায়। চলো এগোই, ভালো অঙ্ক এটা। আচ্ছা একটা জিনিস বলো, প্রথমে 8 ভাগের 5 ভাগ বলেছে, তার মানে এমন কিছু আমরা প্রফিটটা চুজ করি যেটা 8-এর মাল্টিপল এবং ক্যালকুলেশন যাতে ইজি হয়, তাহলেই অঙ্কটা অনেকটা এগিয়ে যায়। আর একটা জিনিস আমার খুব হেল্প হয়েছে, তোমরাও করে দেখতে পারো, সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক সবসময় ট্যালি করে করার চেষ্টা করবে, কম্পেয়ার করে। তোমার ক্যালকুলেশনে ইজি হওয়ার জন্য এমন কিছু একটা তুমি ডিজিট চুজ করে নাও, সেই ডিজিট থেকে একটা উত্তর আসবে তোমার, সেই উত্তরটা জাস্ট কোয়েশ্চেনে দেওয়া ভ্যালুগুলোর সাথে কম্পেয়ার করো, তাহলে উত্তর খুব ইজিলি চলে আসবে। দেখে নাও আমি করি। 8 ভাগের 5 ভাগ বলেছে, ধরো আমি একটা কিছু চুজ করলাম 800, সরি আমি চুজ করলাম যে আমার প্রফিট হয়েছে 800, এটা কিন্তু 4% প্রফিট, তোমরা পড়ে দেখো 4% প্রফিট ছিল অরিজিনালি। তাহলে যত টাকা ইনভেস্ট করেছে ক্যাপিটাল, সেই টাকাটা কত, তাহলে কতর 4% 800, একটু ক্যালকুলেট করে নাও, অ্যান্সার বেরোবে দেখবে 20,000। দেখে নিতে পারো সমস্যা হলে। তাহলে এখানে আমি যে ভ্যালুটাকে ধরেছি ক্যালকুলেশন আমার সুবিধার জন্য, তাতে হচ্ছে ক্যাপিটাল ইনভেস্ট করা হয়েছে 20,000, তার ফলে প্রফিট হয়েছে 800, যার মধ্যে এ নিচ্ছে 500 টাকা, বি নিচ্ছে 150 টাকা, সি নিচ্ছে 150 টাকা। এবার বলেছে যদি প্রফিটটা 4% থেকে 9% হয়ে যায়, 20,000 টাকা আমার ক্যাপিটাল ইনভেস্ট হয়েছে, তার 4% হচ্ছে 800 টাকা, তাহলে তার 9% কত হবে ক্যালকুলেট করার দরকার বলে মনে হয় না আমার। 1800 টাকা, বুঝতেই পারছো। তাহলে এবার ভাবো 1800 টাকার মধ্যে এইভাবে যদি আমি ডিস্ট্রিবিউট করি 5 ভাগ 1.5 ভাগ 1.5 ভাগ করে, তাহলে একটু ক্যালকুলেট করো, পেয়ে যাবে এ পাচ্ছে 1125 টাকা, বি সি এরটা আমি ছাড়লাম, বাকিটা সমানভাবে ভাগ হবে, কারণ ক্যালকুলেট করার দরকার পড়বে না, শুধু এ দিয়ে যেহেতু আমরা ক্যালকুলেশন করছি। তাহলে ভাবো এই 5% টোটাল বাড়ার জন্য প্রফিট এ কত টাকা বেশি পাচ্ছে এখানে, 625। এই জায়গাটা ক্লিয়ার, মুছছি একটু ক্যালকুলেট করবার জন্য। আমার হিসাব অনুযায়ী কিন্তু 625 টাকা এ বেশি পাচ্ছে। এবার দেখো অঙ্কে বলেছে 625 না, এ বেশি পাচ্ছে 450 টাকা। ব্যাপারটা খুব ইজি হয়ে গেল, 450 টাকা এ বেশি পাচ্ছে। আরেকটু করে নিই, তাহলে ডিরেক্ট আমরা অ্যান্সারে চলে যেতে পারবো। এবার ভাবো বি অ্যান্ড সি ইচ কত ক্যাপিটাল ইনভেস্ট করবে। এইটুকু তো জানো যে প্রফিটের ওপর যে রেশিওতে আমরা ভাগটা করি, সেই রেশিওতেই ক্যাপিটাল ইনভেস্ট করা হয় জেনারেলি। তাহলে ভাবো টোটাল 8 ভাগ, তার মধ্যে এ ইনভেস্ট করেছে 5 ভাগ, 3-এর 2 ভাগ মানে 1.5 ভাগ ইনভেস্ট করেছে বি, আর 1.5 ভাগ ইনভেস্ট করেছে সি। তাহলে ভাবো টোটাল এখানে আমি ইনভেস্টমেন্ট কত দেখিয়েছিলাম প্রথমে, 20,000। 20,000-এর মধ্যে তাহলে
এদের ইনভেস্টমেন্ট কত সেটা খুব সহজেই পেয়ে যাবে, একটু দেখে নাও। সরি, এই ক্যালকুলেটটা একটু করে দিই। 625 যখন আমার এ বেশি পাচ্ছে তখন টোটাল ইনভেস্টমেন্ট ছিল, তাহলে যখন 450 তখন টোটাল ইনভেস্টমেন্ট হলো, জাস্ট ক্যালকুলেট করো। এটা 25, এগুলো নিচে ভাগ করার কোনো দরকারই নেই, দেখে নাও এদের মধ্যে কমন ফ্যাক্টর কী। এইটাকে ভাগ করা যায় কি দিয়ে? 25 দিয়ে। এইটাকেও 25 দিয়ে ভাগ করা যায়, এটাকে 25 দিয়ে ভাগ করলে হয় 25, এটাকে 25 দিয়ে ভাগ করলে হয় 8, 200, আর এখানে দুটো শূন্য মানে 800। তাহলে এইটা আবার 25-এর 18 গুণ, তাহলে এইটার 18 গুণ হবে কত? 44,400। 44,400 হচ্ছে অরিজিনালি কত ক্যাপিটাল ইনভেস্ট করা হয়েছে। আমি অরিজিনাল ইনভেস্টমেন্টে ফিরে গেলাম। এবার এখান থেকে অ্যান্সারটা ইজিলি পেয়ে যাব। তার মানে বি অথবা সি প্রত্যেকে ইনভেস্ট করেছে কত? 3/2 ভাগ কতর মধ্যে? 8 ভাগের মধ্যে। তাহলে টোটালটা কত? 14,400। খুব ইজিলি ক্যালকুলেশন হবে। 2টা নিচে নামলে কত হবে? 8 দুগুণে 16, একবারে কাটছি, আর 16 আর এদিকে কাটলে হচ্ছে 16 9 44, 144, 900, 900 আর 3 2700। একটা সময় আসবে হয়তো কিছুটা স্টেপ গিয়েই তুমি বুঝতে পারবে বাকিগুলো উত্তর হতে পারে না, কারণ যখনই তোমার 450 মানে এটা 3-এর মাল্টিপিল, 14,400 একটা 3-এর মাল্টিপিল এইভাবে চলে আসছে, তখন তুমি অলরেডি বুঝতে পেরে যাবে যেটা অ্যান্সার হবে সেটা 3-এর মাল্টিপিলে হবে। এখানে অপশানগুলো দেখলে তাহলে অলরেডি উত্তরটা তুমি পেয়ে যাচ্ছ। মানে এইগুলো আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়লে তোমরা বুঝতে পেরে যাবে, তখন আর সব পুরো ক্যালকুলেশন করার দরকারই পড়বে না। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাই। সরি, দেখো কি বলেছে। বলছে একটা বোট টেক্স 10 ঘন্টা 120 কিলোমিটার ডাউনস্ট্রিমে কভার করবে। ডাউনস্ট্রিম মানে হচ্ছে স্রোতের অনুকূলে, আর 63 কিলোমিটার আপস্ট্রিম মানে হচ্ছে স্রোতের প্রতিকূলে যাবে। এটা টোটাল কভার করতে তার সময় লাগে 10 ঘন্টা। তারপরে একটা রিলেশন দিয়ে দিয়েছে যে যখন 34 কিলোমিটার ডাউনস্ট্রিমে যাচ্ছে তখন স্টিল ওয়াটারে যাচ্ছে সে 24 কিলোমিটার। তাহলে একটু ভাবো, এখান থেকেই তুমি রিলেশনটা পেয়ে যাবে। একই সময় লাগছে মানে ধরে নিই 1 ঘন্টা সময় লাগছে আমাদের সুবিধার জন্য। 34 কিলোমিটার ডাউনস্ট্রিম যাচ্ছে, 34 কিলোমিটার পার আওয়ার। 24 কিলোমিটার স্টিল ওয়াটারে যাচ্ছে, 24 কিলোমিটার পার আওয়ার। তাহলে পেয়ে যাচ্ছি আমি ডাউনস্ট্রিমে যাওয়ার সময় তার বেগ হচ্ছে 34 কিলোমিটার পার আওয়ার, আর স্টিল ওয়াটারে তার বেগ হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার। তার মানে বুঝতেই পারছো কারেন্টের বেগ কত, জাস্ট এদের ডিফারেন্স 10 কিলোমিটার পার আওয়ার। এটা তো সবাই জানো যে স্টিল ওয়াটারের সাথে কারেন্টের বেগ যোগ হলে মানে স্রোতের অনুকূলে হলে আমরা ডাউনস্ট্রিমে ভেলোসিটি পাই। কম হলে 24-এর থেকে 10 কমে যাবে, মানে কারেন্টের এগেনস্টে যাচ্ছে মানে 10 কমবে, রেজাল্ট্যান্ট যেটা সেটা হবে কত, মানে আপস্ট্রিমের ভেলোসিটি হবে। তাহলে আপস্ট্রিমের ভেলোসিটিটা দেখেই তোমরা ক্যালকুলেট করে নিতে পারছো। 24 - 10 কত? 14 কিলোমিটার পার আওয়ার। আবার আমরা একটু কম্প্যারিজনে ফিরে যাই, কারণ এটাও আমি নিজে কম্পেয়ার করলাম। আমাকে তো একবারও বলেনি 34 কিলোমিটার পার আওয়ার গতিবেগ। এই যে 1 ঘন্টা সময় এটা আমি নিজের মতো ধরে নিয়েছি সুবিধার জন্য। এখান থেকে ক্যালকুলেটটা আবার কম্প্যারিজনে করব। চলো,
এবার দেখে নাও, যদি আমার ক্যালকুলেশন অনুযায়ী বা আমার অ্যাজাম্পশন অনুযায়ী ওরা প্রশ্নটা করতো, তাহলে উত্তরটা এখান থেকেই আমরা পেয়ে যেতাম। বলেছে যে উত্তর চেয়েছে আমাকে যে আপস্ট্রিমের ভেলোসিটিটা কারেন্টের ভেলোসিটি থেকে কত বেশি। কত বেশি দেখেই বুঝতে পারছো, এটা কারেন্টের ভেলোসিটি, এটা আপস্ট্রিম ভেলোসিটি, মানে 4। এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন অনুযায়ী উত্তর, কিন্তু অরিজিনালি এটা তো নয়। তাহলে কম্প্যারিজন করতে হবে আমাকে, চলো করি। আমার অ্যাজাম্পশন অনুযায়ী ডাউনস্ট্রিম ভেলোসিটি পেয়েছি, আপস্ট্রিম ভেলোসিটি পেয়েছি। চলো, এখানে কাজে আসবে একদম ফার্স্ট সেন্টেন্সে দেওয়া কন্ডিশনটা। 102 কিলোমিটার ডাউনস্ট্রিমে যাচ্ছে, 102 কিলোমিটার ডাউনস্ট্রিমে যাচ্ছে। আমার ক্যালকুলেট করা ডাউনস্ট্রিম কত ছিল ভেলোসিটি, 34 প্লাস 63 কিলোমিটার, 63 কিলোমিটার যাচ্ছে আপস্ট্রিমে। আপস্ট্রিম ভেলোসিটি কত ছিল, 14। আমার ক্যালকুলেট করা তাহলে টাইম কত বেরোচ্ছে, দুটো টাইম এটা বুঝতে পারছো, ডিস্টেন্স বাই ভেলোসিটি টাইম, ডিস্টেন্স বাই ভেলোসিটি টাইম। খুব ইজি ক্যালকুলেশন, 3। এই ক্যালকুলেশনটা একবারে আমি পয়েন্টে লিখে দিচ্ছি, কারণ 14 4 56 আর 7 মানে হচ্ছে 4.5, কত হলো 7.5। এটা হচ্ছে আওয়ার। এবার দেখো, এবার জাস্ট ট্যালি করব। তোমরা জানো টাইমের সাথে রিলেশানটা সবসময় একটু ব্যস্তানুপাতিক হয়। মানে স্পিড বেশি হলে তার টাইম কম লাগবে, আর স্পিড কম হলে তার টাইম বেশি লাগবে। তাহলে ভাবো আমার ক্যালকুলেট অনুযায়ী এদের ডিফারেন্স বেরিয়েছিল কত, 4 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, কার সাথে, 7.5 যে সময়টা লাগলো 7.5 আওয়ার্স, তার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই সম্পর্ক দুটো যদি আমরা এক করি তাহলে কি পাবো, ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে বোঝো জাস্ট কোনাকুনি একটা ক্রস মাল্টিপ্লিকেশান হবে। আর অলরেডি আমার কত ঘন্টা সময় লেগেছে, 10 ঘন্টা অ্যাকচুয়াল, আমাকে বের করতে হবে যেটা, তার ভ্যালু আমি x ধরলাম। খুব ইজি ক্যালকুলেশন একটা, 30, এই ভ্যালুটা 10 দিয়ে ভাগ করব, 3 কিলোমিটার পার আওয়ার। কারোর কোনো কনফিউশন নেই আশা করি। এই জায়গাটা শুধু একটু মাইনিউটলি খেয়াল করো যে এই সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতিক হয়, কারণ স্পিড যদি বেশি হয় তার টাইম তত কম লাগবে। এটা স্পিড যদি আমরা 5 হতো তাহলে টাইমটা আরও কমে যেত, ওই জন্যই ব্যস্তানুপাতিক সম্পর্ক। চলো 3 কিলোমিটার পার আওয়ার, অপশান বি। এবার আসছে কোয়েশ্চেন নাম্বার 9, দেখা যাক কি বলেছে। আচ্ছা, এবার একটু এইটা কি তোমরা বুঝতে পারলে, এটা হচ্ছে ডাউনস্ট্রিম ভেলোসিটি, যেটা অবশ্যই বেশি হয়, আর এটা হচ্ছে আপস্ট্রিম ভেলোসিটি, যেটা একটু কম হয়। এটা হচ্ছে স্টিল ওয়াটারের ভেলোসিটি, এটা হচ্ছে স্টিল ওয়াটারের ভেলোসিটি, এটা হচ্ছে কারেন্টের ভেলোসিটি, মানে রিভার ফ্লোয়ের ভেলোসিটি। এবার অঙ্কটা ইজি হয়ে যাবে। এবার আমরা সরাসরি অপশান টেস্টে চলে গেলে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। এইটুকু তোমরা দেখে নিয়েছো, একটা বেরোচ্ছে 31.5, একটা হচ্ছে 13.5, মানে এটা হচ্ছে 63/2, এটা হচ্ছে 27/2। এবার দেখো, এবার একটু অপশানগুলো খেয়াল করো। একটা বেরোলো আমার 63.2, একটা বেরোলো 27.2। এবার এইটা হচ্ছে ডিস্টেন্স,
এই ডিস্টেন্সটা মানে কি, ধরো আমি ডিস্টেন্সে ধরে নিলাম এক্স, এক্সের নিচে এইটা 27.2, এটা আপস্ট্রিমের ভেলোসিটি, মানে আপস্ট্রিমে অবশ্যই সময়টা বেশি লাগবে আর ডাউনস্ট্রিমে সময়টা কম লাগবে। এর ভ্যালুটা কত বলেছে, 2 ঘন্টা 40 মিনিট। ডিফারেন্সটা 2 ঘন্টা 40 মিনিট কত, মানে 2 ঘন্টা 40 মিনিটকে তুমি ঘন্টায় ভেঙে দাও, মানে 2 পূর্ণ 2/3। এখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে যাব আশা করা যায়। চলো দেখে নিই, একটু সিম্পলিফাই করে দিই। কাটলাম সব 3 দিয়ে, একুশ আর 9। চলো পরের লাইনটা এখানে লিখছি, 21 9, এদের মধ্যে তাহলে এলসিএম কত হবে, 63 63। তেষট্টি কিলোমিটার, খুব ইজি। আর একটু ইজিভাবে পাওয়া যেত, এত কিছু করার দরকার থাকতো না। যে দুটো ভ্যালু আমরা পেয়েছিলাম মানে হচ্ছে 31.5 আর 13.5, একটু ক্যালকুলেট করো তো, আমরা কোনো এর মধ্যে অপশানগুলোর মধ্যে কোন সংখ্যাকে এগুলো দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যার কাছাকাছি কোনো একটা ভদ্রসভ্য ভ্যালু পাবো। একমাত্র দেখো অপশান 63তেই পাবে, কারণ এই দুটো, এটাকে যেমন 7 দিয়ে ভাগ করা যায়, এটাকে কিন্তু 7 দিয়ে ভাগ করা যায় না। তার মানে এই সব কটা সংখ্যার মধ্যে 7 থাকলেও এইটা যেহেতু 7 দিয়ে ভাগ করা যায় না এই ডিজিটটাকে, সেই জন্য 7-এর বাকি অপশানগুলো চলে যাবে। তাহলে এদের মধ্যে কমন ফ্যাক্টর দেখো, দুজনের মধ্যেই কমন ফ্যাক্টর যে হচ্ছে 9। মানে অপশানগুলো দেখো, মানে 3 বা 9-এর কোনো মাল্টিপল এখানে অপশানের মধ্যে থাকলে সেটাই কিন্তু অপশান হওয়ার চান্স অবশ্যই অনেকটাই বেশি। তাই সেক্ষেত্রে এখানে যে অপশানও যেহেতু ছিল না, তাই একটু এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরেই অঙ্কটা আর কষতেই হবে না। তুমি জাস্ট একবার পড়ে নিলে, দেখলে জাস্ট এটা 1-2 লাইনের ব্যাপার যে 31.5 13.5 এই দুটো আসছে, মানে দুটোই 9-এর মাল্টিপল আসছে। 9-এর মাল্টিপল মানে উত্তরটা অবশ্যই 9-এর মাল্টিপলেই হবে, 63 কিলোমিটার। এই অঙ্কটা দেখে বুঝতে পারছো, গ্রেটেস্ট নাম্বার যেটা ভাগ করছে মানে জানতে চাইছে এর এলসিএমটা। এদের এলসিএম 9 অবশ্যই, কারণ প্রত্যেক ক্ষেত্রে বলেছে 4 রিমাইন্ডার থাকবে। 4 রিমাইন্ডার মানে প্রত্যেকের সাথে ভাগ করে দাও, 556 মাইনাস 4, 763 মাইনাস 4, 349 মাইনাস 4 কত, 552, 759, 345। এবার এলসিএম করার নিয়ম তোমরা সবাই জানো, বা আর একটু সিম্পলিফাই করে দাও। দেখো 3 জনের মধ্যে কমন কি খুঁজে পাচ্ছ। যখন এলসিএম বা এদের উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করবে, সব থেকে ছোটো দিয়ে শুরু করাটা ভালো। 3 জনের মধ্যে কমন ফ্যাক্টর কোনোভাবেই ছোটোভাবে 2 হচ্ছে না, কারণ এটা বা এটা দুটোই বিজোড় সংখ্যা। 3 দিয়ে দেখো চলে যাচ্ছে, 5 5 10 12, 9 5 14 7 21, আর এটা 9 12, মানে 3 দিয়ে বিভাজ্য হবেই। তখন একটা ফ্যাক্টর পেলে 3, আর একটা ফ্যাক্টর কী পাচ্ছ, 3 দিয়ে ভাগ করে দেখে নাও। নর্মাল মেথডেও এলসিএম করতে পারো বা ভেঙেও করতে পারো, যেটা তোমাদের ইজি। যদি নর্মাল মেথড ইজি মনে হয় সেটাতেই করে দিচ্ছি, তবু আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি একবার।
তিন দিয়ে করলে উৎপাদকের বিশ্লেষণ কত হবে? দেখো 184 হচ্ছে। যেভাবে ক্যালকুলেশন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ক্যালকুলেটিভ এবিলিটি বেড়ে যাবে। 3 দিয়ে এখানে ভাগ করো, কত হচ্ছে? 150, 153, 115। তাহলে 3টা তো আমি তো এলসিএম খুঁজছি, কারণ 3টা তো বাদ দাও। তাহলে পড়ে থাকছে কি? 3 একটা ফ্যাক্টর হয়ে গেল এলসিএম এর কমন। তাহলে এই 3টের মধ্যে কমন আমি খুঁজবো এবার। এদের মধ্যে কি কমন থাকতে পারে ভাবো। 3 একটা হয়ে গেছে, আর একটা 3 কিন্তু তুমি কি পাবে? 115 3 দিয়ে ভাগ করা যায় না, 3 পাওয়া যাচ্ছে না। 4 হবে না কোনোভাবেই, 5 হচ্ছে না, এই দুটো 5 দিয়ে বিভাজ্য নয়। 6 হবে না, এই দুটো হচ্ছে না। 7 একটু দেখে নাও, 7 এটা হচ্ছে, কোনোভাবেই নয়। এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে নেক্সট কি পড়ে থাকলো? 7, 8, এভাবে এগিয়ে যাও। এবার একটু চোখ কান খেয়াল করো, যখন এরকম 3টে অদ্ভুত নাম্বার আসবে, অদ্ভুত বললাম কারণ চট করে লিঙ্ক খুঁজে পাওয়া একটু মুশকিল, তখন সবথেকে ছোট নাম্বারটা দেখবে। এইটাকে একটু ভেঙে নাও তো কি হবে? এটাকে ভাঙা ইজি, কেন 5 আছে, একটা 5 থাকবে আর একটা কী থাকবে? 23। তাহলে 5 দিয়ে আমরা আগেই টেস্ট করেছি, এগুলো কোনো কিছু কমন ফ্যাক্টর যাচ্ছে না, তাহলে কি দিয়ে যাবে? অবশ্যই 23। একটু দেখো খেয়াল করে, আমি কোথাও একটা ক্যালকুলেশনে গন্ডগোল করেছি অবশ্যই। সরি 253 হবে ওটা, ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে একটুখানি। দেখো 23 দিয়ে যাচ্ছে, এটা 23 দিয়ে করলে ভেঙে দিয়েছি অলরেডি। এইটা 23 দিয়ে করলে হচ্ছে 23 × 11, এইটা 23 দিয়ে করলে হচ্ছে 23 × 8। মানে 8, 11 আর 5 কোনোভাবেই নিজেদের মধ্যে কিছু কমন ফ্যাক্টর নেই, তাহলে 23 কমন ফ্যাক্টরটা আমরা পেলাম প্রত্যেকের মধ্যে। 3টে কমন ফ্যাক্টর, জাস্ট 3 একটা কমন ফ্যাক্টর, 23 একটা, মানে হচ্ছে কমন ফ্যাক্টর কত? 3 × 23, 69 অ্যান্সার। ক্লিয়ার? এটা একটু ক্যালকুলেশন গন্ডগোল হয়েছিল, আশা করি তোমরা কেউ কিছু মাইন্ড করছো না। নেক্সট চলে যাই।
চলো অপশান টেস্ট করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটার ক্ষেত্রে একটা খুব সহজ উপায় হচ্ছে কোনো কিছু ধরে নেওয়া, মানে এইটুকু আমাকে করতেই হবে। ফার্স্ট ইকুয়েশান লিখবো, সেকেন্ড ইকুয়েশান লিখবো, তাদের যে রুট আছে সেই রুট থেকে সিম্পলিফাই করার চেষ্টা করব। a প্লাস বি ইকুয়াল টু মাইনাস পি পাচ্ছি, আর জি প্লাস ডি ইকুয়ালস টু মাইনাস পি পাচ্ছি, মানে এর থেকে একটা রিলেশান পাচ্ছি a প্লাস বি ইকুয়ালস টু জি প্লাস ডি। সেইটাকে নিয়ে আমরা এবার ভ্যালু পুট করার চেষ্টা করব। দুটো সিম্পলি ভ্যালু ধরে নিই যাতে এ বি এর ভ্যালু, সেইটাকে অ্যাডজাস্ট করার জন্য জি আর ডি এর দুটো ভ্যালু ধরি। এই দুটো আমরা সেম ভ্যালু ধরতে পারতাম, কিন্তু সেম ভ্যালু ধরলে অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে এর মধ্যে যে কোনো একটা টার্ম জিরো চলে আসবে, যেটা অ্যান্সার আমার কাছে চেয়েছে। জিরো চলে এলে এইটা আর এই অপশান দুটো কিন্তু সেম চলে আসবে, তখন আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না। তাই বেটার দুটো আলাদা ভ্যালু, ভগ্নাংশ হলেও সোজা ভগ্নাংশ, এমন কিছু প্রবলেম হবে না ভ্যালুটা ধরতে। ধরলাম, দেখো এবার সব স্যাটিসফাই করছে, পি এর ভ্যালু দু ক্ষেত্রেই সেম আসছে। পি এর ভ্যালুটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। 3 কিউ এর ভ্যালু বের করে না, কিউ মানে এটা থেকে পেয়ে যাব এ বি ইকুয়ালস টু কিউ, কিউ মানে এ বি ইকুয়ালস টু 2। আর এর ভ্যালু কত? মানে আর মানে হচ্ছে মাইনাস জি ইন্টু ডি, মাইনাস 5/4। চলো এবার আমরা অপশান টেস্টে ফিরে যাই, এগুলো সব বেরিয়ে গেছে। অপশান টেস্টে ফিরে যাই, আমার বেরিয়েছে 3/4, যেটা আমার রিকোয়ারমেন্ট। তাহলে অপশানে কোনটা এর মধ্যে 3/4 আসছে? ফার্স্ট অপশান দেখি, কিউ প্লাস আর। কিউ প্লাস আর মানে হচ্ছে কিউ এর ভ্যালু 2, আর এর ভ্যালু হচ্ছে -5/4, 8 - 3 মানে হচ্ছে 3/4। 3/4 তো নয়, -3/4। তাহলে দেখো তো বাকি কোনো কিছু হচ্ছে? এই অপশানটা দেখো, আগে একটা মাইনাস চলে এলেই কিন্তু আমার অ্যান্সারটা স্যাটিসফাই করে যাচ্ছে, অ্যান্সারটা চলে আসছে, মানে অবশ্যই উত্তর সি। ক্লিয়ার? দুটো নাম্বারের এলসিএম বলে দিই, এলসিএম আর এইচসিএফ বলে দিয়েছে 455। 455 হচ্ছে এলসিএম, আর এইচসিএফ হচ্ছে 13। তাহলে বলেছে এদের দুটো নাম্বার, একজনের একটা নাম্বার হচ্ছে পড়ছে 75, আর মানে একটা নাম্বার ধরো এক্স, সেটা কতর মধ্যে পড়ছে? 125 আর 75-এর মধ্যে। দেখো সবকটা অপশানই এর মধ্যেই আছে, তাই অপশান টেস্ট এক্ষেত্রে আপাতত কাজ করছে না, একটু পরে করবে। এইচসিএফ বলে দিয়েছে 13, তার মানে যেটা অ্যান্সার হবে সেটা অবশ্যই 13-র মাল্টিপিল। দেখো প্রত্যেকটা অপশানই 13-র মাল্টিপিলে আছে। তাহলে এবার এলসিএম দেখি এইটায় আলাদা কি আছে। 13 থাকবেই, এটুকু বোঝা যাচ্ছে। 13 দিয়ে ভাগ করে দাও, 13 দিয়ে ভাগ করলে কি হবে? 3, 6, 5, 35। 13 ইন্টু 35, এটাকে ভাঙলে হচ্ছে 35কে আবার ভাঙো, 5 ইন্টু 7, তাহলে 13, 5, 7। এবার ডিলেট করো, 13, 5, 65 হবেও না, সেটা 85, 175, 125-এর মধ্যে হচ্ছে না। 13, 7, 91, এই অপশানটা কিন্তু আছে। দেখো এর মধ্যে কোথাও 8 নেই বা কোথাও 9 নেই যে 117, 104 হবে। 13 আছে, 7 আছে, মানে অপশান হয়ে গেল এইটা। নেক্সট চলে যাই। চলো জানতে চেয়েছে আমাকে এখান থেকে ক্যালকুলেটটা করে নিই। x² প্লাস 6x, এইরকম টার্ম দেখলেই একটু খেয়াল করবে যে কোনোভাবে কি স্কোয়ার টার্মে প্রকাশ করা যায়। দেখো x² 6x, মানে 6xকে আমি এইভাবে ভাঙতে পারি 2 × 3x
ইন্টু সামথিং, 2 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু সামথিং। তাহলে দেখো এখানে যদি আমি 9 লিখি আর এদিকে যদি আমি 56কে সাইডে নিয়ে গিয়ে প্লাস একটা 9 যোগ করি, দুটো সাইডে 9 যোগ করলাম জাস্ট, তাহলে দেখো এটা একটা স্কোয়ার টার্ম হয়ে যাচ্ছে। কত স্কোয়ার? এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এদিকটা যোগ করলাম 65। তাহলে এক্স প্লাস 3 এর ভ্যালু কত হবে? √65 পাওয়া গেল। তাহলে আমাকে জানতে চাইছে যেটা, মানে এক্স প্লাস 11, সেটার ভ্যালু কত পাবো? √65 প্লাস যোগ করতে হবে 8। এইটুকু ক্লিয়ার? এইখানটা দেখো এবার, যেমন আছে লিখতে থাকি। √65 প্লাস 8 এর হোল স্কোয়ার প্লাস 1/√65 প্লাস 8 এর হোল স্কোয়ার। একটু খেয়াল করো, √65 আর 8কে কী লেখা যায়? 8 মানে √64, আর একটা অপশান আছে আর একটা ওর সঙ্গে আছে √65, √64, গ্যাপটা কত দুজনের? 1। মানে তোমার দেখে কি মনে হচ্ছে খুব ইজিলি এটাকে করণী নিরসন করা যাবে? চলো করে দিই। তার মানে কি, এইভাবে যখন কোনো টার্ম থাকে করণী নিরসন করলে নিচের টার্মটা উপরে চলে গেলে জাস্ট মাঝে সাইনটা চেঞ্জ হয়ে যায়, তোমরা জানো। চলো করি। √65 প্লাস 8 প্লাস √65, সরি এটা তো মাইনাস ছিল, করণী নিরসনের কারণটা সব বুঝতে পারলে। এবার দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, পাতি ফর্মুলায় পড়ে যাবে 4a মানে হচ্ছে 0.65, এই √65, b মানে হচ্ছে 8, অ্যান্সার পেয়ে গেছি 32√65। ক্লিয়ার? নেক্সট অঙ্কে চলে যাই। যে person loses 36.66% of his money in first bet, 87.5% of the remaining in the second bet, and 28.56 of the remaining in the third bet, and returns home with 1,140 1140 টাকা নিয়ে ফিরছে। দেখো এই অঙ্কটা আমরা এরকম একটা অঙ্ক আগে আলোচনা করছিলাম যে রিমেনিংটা সেখানে দেওয়া ছিল না, কিন্তু এখানে রিমেনিংটা দেওয়া আছে। মানে অঙ্কটা আগের থেকে একটু ট্রিকি হয়েছে, দেখে নাও। আগে আমরা কি বলেছিলাম? পার্সেন্টেজটাকে ক্যালকুলেট করে নেবো ফ্র্যাকশানে। 36.66%, এটার ফ্র্যাকশান করলে হবে, নর্মালভাবেই করবে 36 তুলে দিয়ে নিচে 100, কিন্তু ক্যালকুলেট করলে ক্যালকুলেশনটা যেটা আসবে সেটা হচ্ছে এরকম। (11/30) তারপর সেকেন্ড এটা ক্যালকুলেট করে নিই, 87.5%, এটার মানে খুব ইজিলি পাচ্ছ 7/8। আর একটা আছে 28.56, এটা মানে 2
2/7। তিনটে পেয়ে গেলে ফ্র্যাকশন ক্যালকুলেট করা শুরু করে দিই। দেখে নাও, এবার একটু ভাবো, আবার কম্প্যারিজনে আমি যাব, সেই জন্যই এত কিছু বললাম। 11/30, 7/8 আর 2/7। কি এমন একটা কিছু ধরবো যাতে আমাদের ক্যালকুলেশন করার সুবিধা হয়। টোটাল একদম অরিজিনাল কত টাকা নিয়ে এসে গিয়েছিল বেটিং লড়তে, সেই অ্যামাউন্টটা আমাকে ধরতে হবে। তাহলে কি তিনজনের এলসিএম করে দিই। আগেই বলেছিলাম এরমভাবে করলে এলসিএম করে নেওয়া বেস্ট অপশান, মানে এলসিএমটাই অপশান। 30, 8, 7 এদের এলসিএম করবে, হবে 840। তার মানে এবার ক্যালকুলেটটা করতে থাকো। 840 টাকা নিয়ে গিয়েছিল বেট লড়তে। প্রথমে 11/30 হেরে গেছে, মানে কত নিয়ে বাড়ি ফিরেছে? 19/30। ক্যালকুলেট করো, 30 দিয়ে ভাগ করলে 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 28, 19 মানে হচ্ছে 532। তারপরে রিমেনিং এর উপরে 7-এর 8 হেরেছে, মানে 1-এর 8 নিয়ে বাড়ি ফিরেছে। 1-এর 8 নিয়ে বাড়ি ফিরেছে। এবার ক্যালকুলেট করো, 532/8, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে হচ্ছে 25, নয় 133/2 টোটাল কাটলে হচ্ছে। এরপরে আবার হেরেছে ভদ্রলোক। কত হেরেছে? 2-এর 7 হেরেছে, মানে বাড়ি ফিরেছে কত? 5-এর 7 নিয়ে। 133-এর সঙ্গে 5-এর 7 গুণ করো, এটা 7 দিয়ে কাটবে, 7 দিয়ে কাটলে উপরে হবে 19, 19, 5, 95/2 মানে 95/2 নিয়ে বাড়ি ফিরেছে। এটা হচ্ছে আমার ক্যালকুলেশন। এবার কম্প্যারিজনে যাব আমরা। আমাদের অ্যাজামশান করেছিলাম যে টাকাটা, তাতে অনুযায়ী 95/2 টাকা নিয়ে বাড়ি ফিরছে, যেটা অরিজিনাল অ্যামাউন্টটা কত? 1140। তাহলে ইনিশিয়াল মানিটা আমরা পেয়ে যাব। ইনিশিয়াল মানি আমরা কত ধরেছিলাম? 840। ক্যালকুলেশান চলো, 1140/95, 2টা উপরে উঠে যাবে, 840 চলে আসবে। 19 দিয়ে কাটি একবারে, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 5, আবার কাটি 12, 24 ইন্টু 840। সরি 2016 আর 0। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে যাই। In a company, there are 75% skilled workers and remaining ones are unskilled. 80% of the skilled workers and 20% of the unskilled workers are permanent. Number of temporary workers is 126. Then what is the number of total workers? আবার আমরা কম্প্যারিজনে যাব। বেশিরভাগ অঙ্কই একটু খেয়াল করবে, কম্পেয়ার করলে খুব ইজিলি হয়ে যায়। যদি একবার এই কম্পেয়ার করতে অভ্যস্ত হয়ে যাও, তাহলে যে কোনো অঙ্ক অনেক সময় অপশান টেস্টেই তুমি উত্তর বলে দিতে পারবে, বা অঙ্কটাও করা অনেক ইজি হয়ে যাবে। চলো করতে থাকি। চলো 100 জন ওয়ার্কার ধরবো। %75 মানে হচ্ছে 75 জন স্কিল্ড, 25 আনস্কিল্ড। সেই 75-এর 80% বলছে পার্মানেন্ট, এর 80%। একটু খেয়াল করবে, 75-এর 80% মানে কি? 4-এর 5।
75-এর 4-এর 5 মানে 60। এই ক্যালকুলেশন কিন্তু একটা সময়ের পর মুখে মুখে হতে থাকবে। আর 20% অফ আনস্কিল্ড ওয়ার্কার, এটা হচ্ছে আনস্কিল্ড, তার 20% মানে 1-এর 5 মানে 5, এতজন পার্মানেন্ট মানে 65 জন পার্মানেন্ট। তাহলে পার্মানেন্ট নয় কতজন, 35 হচ্ছে টেম্পোরারি ওয়ার্কার, 35 ইকুইভ্যালেন্ট 126। টোটাল ওয়ার্কার কত, 100। ক্যালকুলেট করব, 126 বাই 35 ইন্টু 100, 7 দিয়ে কাটবো, 18, 7 দিয়ে কাটবো 5, 20, 360। নেক্সট প্রবলেম, চলো করতে থাকি। বলেছে দুটো কন্ডিশন দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে বলা যায়। এই স্টেটমেন্টের পরে বলেছে, সেটা দেখে নাও একটুখানি। বলেছে ইফ cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা প্লাস cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 4, দেন যেখানে থিটার ভ্যালুটা অবশ্যই 0 থেকে π/2 মানে 0 থেকে 90 ডিগ্রির মাঝে থাকবে। বলেছে এই যদি স্টেটমেন্টটা থাকে তাহলে থিটার ভ্যালু অবশ্যই 60 ডিগ্রি। চলো একবার 60 বসিয়ে তো দেখি, কারণ এক্ষেত্রে তোমাকে এইভাবেই করতে হবে। 60 বসালে নয় এই এক্সপ্রেশনটার ভ্যালু 4 আসবে, না হলে আসবে না। যদি 4 আসে তাহলে স্টেটমেন্টটা সত্যি, যদি 4 না আসে স্টেটমেন্ট মিথ্যে, মিটে গেল। দেখি 60 বসিয়ে কি হয়। চলো একবার ভ্যালু বসাচ্ছি, cos 60-র ভ্যালু cos 60-র ভ্যালু হচ্ছে হাফ, 1 মাইনাস সাইন থিটা মানে হচ্ছে 1 মাইনাস √3/2। আচ্ছা একটু ক্যালকুলেট করে নিই, সেটা বেটার অপশান হবে, ক্যালকুলেশন সোজা হয়ে যাবে। সরি, একবারে উপরটা ক্যালকুলেট করে নিলাম, 2 আসবে। এখানে cos থিটা, এখানে আসবে cos স্কয়ার থিটা, থিটা মানে হচ্ছে 2/cos থিটা মানে কত, 2 sec থিটা। 60 ডিগ্রি ভ্যালুটা একবার বসাও, cos 60 হাফ মানে sec মানে হচ্ছে 2 মানে অ্যান্সার হবে 4। এখানে সেটাই বলেছিল 4, তার মানে কি থিটার ভ্যালু অবশ্যই 60, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পরের স্টেটমেন্টটা চলে যাই, মানে এ আমার অলরেডি কারেক্ট হয়ে গেল, তাহলে এই দুটো অপশান তো হবেই না। একটা করে করবে আর অপশান দেখতে থাকবে, অনেক সময় দেখবে হয়তো করতেও হবে না পুরোটা, তার মানে নয় এটা হবে না হলে এটা হবে। যেহেতু এই অপশানটা আছে তাই আমি পরেরটা করব, চলো করে নিই। 3 tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 5 cosec থিটা। আবার বলেছি থিটার ভ্যালু যদি 60 হয় তাহলে এই এক্সপ্রেশনটা সত্যি হবে। চলো করে দেখি। প্রথমে লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করি, থিটার ভ্যালু 60 বসিয়ে 3 tan 60 মানে √3 cot 60 মানে 1/√3 ক্যালকুলেট করি। 9
9 প্লাস 10/√3, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের এক্সপ্রেশান। এর ভ্যালু রাইট হ্যান্ড সাইড করি 5, cos থিটা মানে হচ্ছে 1/sin থিটা, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, কোসেক থিটা তার মানে সাইন থিটার ভ্যালু হচ্ছে সাইন 60-র ভ্যালু হচ্ছে √3/2, তাহলে কোসেক 60-র ভ্যালু কত হবে 2/√3 ইন্টু বসিয়ে দাও 2/√3 মানে হচ্ছে 10/√3, তার মানে বোথ সাইড মিলে গেল। চলো, তার মানে বোথ এ অ্যান্ড বি দুটোই 60-তে এক্সপ্রেশনটা একদম ঠিক ভ্যালু দিচ্ছে, রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড হচ্ছে, তাই অপশান সি উত্তর। বলছে রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন এ ভেসেল ইজ 7:13. By chemical process, if we extract 56 liter of water, then ratio becomes 5:7. Then find quantity of milk in vessel. চলে যাই। একটা জিনিস দেখো, প্রথমে মিল্ক অ্যান্ড ওয়াটার ছিল, মিল্ক অ্যান্ড ওয়াটার ছিল 7:13, তারপরে ওয়াটার বের করে নিচ্ছি, মানে মিল্কের পরিমাণ কিন্তু একই থাকছে, মিক্সচার তুলে নিচ্ছে না, নয় কিন্তু কেমিক্যাল প্রসেস বলেছে, মানে কোনোভাবেই মিল্কের পরিমাণটা কমবে না, ওই জন্যই কেমিক্যাল প্রসেসটা উল্লেখ করেছে, জাস্ট ওয়াটার এক্সট্র্যাক্ট করছে। তার মানে কি মিল্কের পরিমাণটা সেম আছে, মিল্ক কত বলেছে 5, তখন ওয়াটার হয়ে গেছে 7, দুটো আলাদা রেশিও কিন্তু এই দুটো পরিমাণ সেম। চলো একটা কমন ফ্যাক্টর খুঁজি, কি সেটা অবশ্যই এলসিএম। এবার যদি এই এলসিএম এটাকে আমি কমন ফ্যাক্টর হিসেবে ইউজ করি, তাহলে চলো সাথে 5 গুণ করেছি, এখানেও 5 গুণ করব 65, এখানে 7 গুণ করেছি, এটার সঙ্গেও 7 গুণ করব 49, খুব খারাপ লিখলাম, সরি, 49, দুজনের গ্যাপ কত 16, আমার ক্যালকুলেশন অনুযায়ী 16 এক্সট্র্যাক্ট করা হয়েছিল, আর অরিজিনালি এক্সট্র্যাক্টেড হয়েছে কত 56, তাহলে আমার ক্যালকুলেশন অনুযায়ী মিল্ক আছে 35, অরিজিনালি কত আছে পেয়ে যাব 56/16 ইন্টু 35, 4 দিয়ে 8 দিয়েই কাটা যায়, 8 দিয়ে হচ্ছে 7, 8 দিয়ে হচ্ছে 2, 35, 7, চলো আরও কেটে দিই, বা এই জায়গাটা কাটছি না, থাক, যার যেটা সুবিধা কেটে দিলেও পারো, না কাটতেও পারো। 35 ইন্টু 7/2, 122.5। ক্লিয়ার হলো? নেক্সট প্রবলেমে যাই। চলো, বলছে when 1 liter water is added to a mixture of milk and water, the new mixture contains 25% of milk. When 2 liter of milk is added to the new mixture, মেইন কিন্তু লুকিয়ে আছে জায়গাটা এখানে, টু দ্য নিউ মিক্সচার, পুরোনো মিক্সচারে কিন্তু অ্যাড করছে না। চলো দুটো জাস্ট সেপারেট ধরে নিই। ধরে নাও প্রথম মিক্সচারে মিল্ক ছিল x লিটার, আর এখানে কোনো ওয়াটারের প্রশ্ন নেই, তাহলে টোটাল মিক্সচারের সঙ্গে সম্পর্কটা হতে হবে। টোটাল মিক্সচার ধরে নিই y, x লিটার, এর সঙ্গে 1 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে, মানে মিল্ক অ্যাড তো করিনি আমি, মিল্ক
বাই মিক্সচার। এটা হচ্ছে মিল্ক, আর টোটাল ওয়াই অ্যামাউন্টটা হচ্ছে মিক্সচার, ওয়াটার অ্যান্ড মিল্ক যোগ করে। তাহলে এই মিক্সচারের সঙ্গে 1 লিটার যোগ করা হয়েছে, ফলে এই রেশিওটা হয়েছে কত কত পার্সেন্ট? তাহলে নতুন মিল্ক কন্টেন্ট হচ্ছে, এটা হচ্ছে 25%। 25 মানে 1/4। একটু ক্যালকুলেট করে নিই। 4x ইকুয়ালস টু y প্লাস 1 বেস। সেকেন্ড কন্ডিশান দেখি, 2 লিটার অ্যাড করছে নতুন মিক্সচারের সঙ্গে। 2 লিটার কী অ্যাড করছে? 2 লিটার মিল্ক অ্যাড করছে। তাহলে কার সাথে যোগ হবে? x প্লাস 2, নিচেটা কিন্তু সেম থাকবে, যেহেতু y প্লাস 1 ছিল নতুন মিক্সচারের টোটাল ভলিউম হয়েছিল 1, y প্লাস 1, তার সাথে আবার 2 অ্যাড করলাম। এইটা কিন্তু খেয়াল রাখবে, আগে কিন্তু আমরা মিল্ক অ্যাড করিনি, ওই জন্য মিল্কের সাথে যোগ করিনি। আগে আমরা শুধু মিক্সচারের সাথে অ্যাড করেছিলাম 1 লিটার, যোগ করেছিলাম। এখানে কিন্তু মিল্ক অ্যাড করলাম, আর মিক্সচার অলরেডি ছিল y প্লাস 1। মিল্কের সাথে 2 লিটার অ্যাড করা মানে মিক্সচারের সঙ্গেও নিশ্চয়ই 2 লিটার অ্যাড হচ্ছে, নাহলে তো হবেই না। চলো, এইটার রেশিওটা বলেছে 40%। 40% মানে কত? 2/5। ক্যালকুলেট করি। 5x প্লাস 10 ইকুয়ালস টু 2y প্লাস 6। 5x মাইনাস 2y ইকুয়ালস টু, বা উল্টো করে লিখে দিই বেটার, তাও 5x প্লাস 10 এখানে ওইভাবেই লিখি, 8x মাইনাস 2y ইকুয়ালস টু 2। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। খুব সিম্পল সলভ করবে। 2y কাটবে, দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে 2y কাটবে, আর এই 8x আর মাইনাস 5x মানে হচ্ছে 3x ইকুয়ালস টু বেরোবে, এখানে হচ্ছে 2 আছে, ওখানে 4 আছে মানে 6, মানে x ইকুয়ালস টু বেরোলো কত? 2। তাহলে x ইকুয়ালস টু বেরোলো 2, তাহলে এখান থেকে y পেয়ে যাবে কত? y বেরোলো x ইকুয়ালস 2 মানে 4 দুগুণে 8 মাইনাস 1 7, y হচ্ছে 7। তাহলে আমার অরিজিনাল কত x ছিল? x বাই ওয়াই। x এর ভ্যালু পেলাম 2, y এর ভ্যালু পেলাম 7। এই পার্সেন্টেজের ভ্যালুটা আগে আমি বলে দিয়েছি। ক্লিয়ার? চলো, চলো যাই। দুটো স্ট্রেট লাইন যখন প্যারালাল হয় তাদের শর্তটা হচ্ছে, স্ট্রেট লাইনের নর্মাল ইকুয়েশন তোমরা জানো, y ইকুয়ালস টু mx প্লাস c। এটা নর্মাল ইকুয়েশন। ধরো দুটো স্ট্রেট লাইন আছে, একটা y ইকুয়ালস টু m1 প্লাস x আর একটা y ইকুয়ালস টু m2 প্লাস x। তাদের প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে m1 m2-কে সমান হতে হয়। m1 m2 কি? m1 হচ্ছে স্লোপ জানো, m2 স্লোপ। দুটো ইকুয়েশন প্যারালাল তখনই হবে, দুটো ইকুয়েশন প্যারালাল তখনই হবে যখন তাদের স্লোপ দুটো সেম হয়। তাহলে এক্ষেত্রে দেখো, ক্যালকুলেট করে ইকুয়েশন দুটো আমি লিখি।
কে মাইনাস 1x প্লাস ওয়াই মাইনাস 2। আগের ফর্মে আমরা প্রকাশ করতে পারি, নর্মালও করতে পারি, সুবিধার জন্য আগের ফর্মে প্রকাশ করছি। এই ইকুয়েশনটাও লিখে নিই। আগের ফর্মে মানে y ইকুয়ালস টু mx প্লাস সি ফরম্যাটে প্রকাশ করব। মাইনাস বা মাইনাস বাদ দাও, 1 মাইনাস কে এক্স মাইনাস 2, এইটা হচ্ছে আমার m1। এখানে করি y ইকুয়ালস টু 2 মাইনাস কে, 3 নিচে চলে আসবে, এক্স প্লাস 1/3। কনস্ট্যান্ট টার্ম নিয়ে আমরা একদমই বিচলিত নই। আমাদের মেন কনসার্ন হচ্ছে এইটা, তার মানে এই দুটোকে সেম করতে হবে। চলো করে দিই। m1 m2 সমান করতে হবে। কি আছে, 1 মাইনাস কে ইকুয়ালস টু 2 মাইনাস কে বাই 3, 3 মাইনাস 3k ইকুয়ালস টু 2 মাইনাস কে। চলো 2k ইকুয়ালস টু 1, তাহলে k ইকুয়ালস টু কত, হাফ। অপশন এ, এটা আসেনি। চলো নেক্সট প্রবলেম। কিছু একটা সমস্যা তো হচ্ছে। একটু সাইডটা কেটে গেছে, তোমরা বুঝে নিও, আমি বলে দিচ্ছি যদিও এটা থেকে। নাম্বার 20 বলছি, ইফ দ্য প্রাইস অফ বিস্কিট অফ গোল্ড ইজ 10 crore মানে 10 কোটি, দ্য প্রাইস অফ বিস্কিট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস স্কোয়ার ওয়েট। এটা কিন্তু একটা এস আছে, স্কোয়ার ওয়েট। স্কোয়ার ওয়েট if biscuit had been broken into 4 parts whose weight are in the ratio, then what is the difference between price of smallest and largest part of biscuit? চলো কত কত ওইটা ভাঙছে, 1 2 3 4, মানে টোটাল কত ছিল, 10। বলেছে ওয়েটের স্কোয়ারের সাথে সমানুপাতিক, কারণ 10 স্কোয়ার মানে কত, 100, 100 ইকুইভ্যালেন্ট টু 10 crore। এটুকু ক্লিয়ার। তাহলে ভেঙে দেওয়ার পরে এদের ওয়েট কত হচ্ছে দেখি। 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার মানে 16। তাহলে লার্জেস্ট পার্ট আর স্মলেস্ট পার্ট ডিফারেন্স কত, 15। 100 মানে 10 crore, 15 মানে কত, খুব ইজি, 1.5 crore। ক্লিয়ার, ইজিয়েস্ট অঙ্কগুলোর মধ্যে একটা। এটা নিয়ে কোনো কনফিউশন নেই, জাস্ট স্কোয়ার করে আমরা দেখেছি, কারণ সেই রকমই বলা আছে, প্রপোর্শনাল টু ইটস স্কোয়ার ওয়েট। চলো নেক্সট ম্যাথ। বলে যে দ্য কস্ট অফ ডায়মন্ড ভ্যারিজ ডিরেক্টলি উইথ ইটস ওয়েট। আগের অঙ্কটার মতোই বেশ কিছুটা।
diamond is broken into three parts whose weight are in the ratio 3 4 5 base. If diamond had been broken into three parts whose weight are in the ratio 2 3 7, then there would have been a further profit of 1,20,000. What is the actual cost of original diamond? ঠিক আছে, একটা জিনিস দেখো, 3 4 5 2 3 7 যোগ করলে কিন্তু দুটোই হচ্ছে 12, তাই আমাদের আর এই দুটোকে নিয়ে ভাবার দরকার নেই, যেহেতু দুজনেরই টোটাল যোগ করলে 12ই আসছে, তাই ওদের মধ্যে কমন ফ্যাক্টর বা কমন কিছু এলসিএম করার দরকারই পড়ছে না। চলো করে নিই অঙ্কটা। টোটাল যেহেতু 12 আর ওয়েটের স্কোয়ারের সাথে সমানুপাতিক এখানেও বলে দিয়েছে, তাই 12 স্কোয়ার 144, এটা আগে থেকে করে রেখে দিলাম। এবার ফার্স্ট পার্টটা হিসেবে, ফার্স্ট পার্টে 3টে পার্টসের ওয়েটের যোগফল 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কত হবে, 9 প্লাস 16 প্লাস 25 ইকুয়ালস টু হচ্ছে 50। সেকেন্ড পার্ট কত হচ্ছে আমার, 4 প্লাস 9 প্লাস 7 স্কোয়ার 49, মানে হচ্ছে 62। ওয়েটের ডিফারেন্স এটা, এদের ডিফারেন্স ওয়েটের ডিফারেন্স হচ্ছে তার মানে 12, এই ডিফারেন্সটাই বলেছে 12,000, মানে 12 ইকুইভ্যালেন্ট 12,000। তাহলে 144 ইকুইভ্যালেন্ট কত, জাস্ট 144-এর পরে 3টে শূন্য বসিয়ে দেবো। চলো বলেছি যখন এক্সের ভ্যালু পাই থেকে 3π/2 এর মধ্যে, এই আইডিয়াটা তোমাদের কাছে সবাই ক্লিয়ার? সরি, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট আর ফোর্থ কোয়াড্র্যান্ট, এখানে যদি ভ্যালুটা আমরা 0 দিয়ে শুরু করি, তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে π/2, এখানে ভ্যালুটা হচ্ছে পাই, এখানে ভ্যালুটা হচ্ছে 3π/2। তাহলে পাই আর 3π/2 এর মধ্যে মানে অবশ্যই অ্যাঙ্গেলের ভ্যালুটা থার্ড কোয়াড্র্যান্ট, মানে এটা থার্ড কোয়াড্র্যান্টে অবশ্যই আছে। এবার তাহলে বুঝতেই পারছো কেন cos x এর ভ্যালু -3.5 আছে, কারণ থার্ড কোয়াড্র্যান্টে cos এর ভ্যালু সবসময় মাইনাসে হয়। এবার cos x ভ্যালু কত, -3.5। এবার পিথাগোরাস সবাই আশা করি মনে আছে, তাও একবার বলে দিই। যখনই এরকম কোনো ফ্র্যাকশান দেখবে, চেষ্টা করবে সেটা কোনো পিথাগোরিয়ান ট্রিপলেটের মধ্যে পড়ে কিনা। পিথাগোরিয়ান ট্রিপলেট তোমরা সবাই জানো, যেমন 3 5, এর সাথে আরেকটা পিথাগোরিয়ান ট্রিপলেটের নাম্বার কি, অবশ্যই 4, কারণ এই দুটো করলে তবেই 5 আসে পিথাগোরাস। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। এরকম অনেক পিথাগোরিয়ান ট্রিপলেট আছে, তোমরা জানো 3 5 4 দিয়ে আছে, তারপরে অবশ্যই 20 21 29 আছে, এভাবে অনেক পিথাগোরিয়ান ট্রিপলেট আছে। ওটা সুযোগ বুঝে সেরকম অ্যাপ্লাই করবে, বোঝার চেষ্টা করবে এক্সপ্রেশনটা দেখে। এবার cos x, ধরো এটা x এর ভ্যালু, cos মানে কি, ভূমি বাই অতিভুজ, এটা অতিভুজ এটা ভূমি, 3 এটা 5, তার মানে এটা অবশ্যই 4। আগেও বলছি নেগেটিভ সাইন কিন্তু একমাত্র এসছে এটা থার্ড কোয়াড্র্যান্টে লাই করে বলে, থার্ড কোয়াড্র্যান্টে যদি না থাকতো তাহলে কিন্তু এটা পজিটিভ ভ্যালুই আসতো। কসের ভ্যালু ফার্স্ট কোয়াড্র্যান্ট আর ফোর্থ কোয়াড্র্যান্টে পজিটিভ হয়, সেকেন্ড অ্যান্ড থার্ড কোয়াড্র্যান্টে নেগেটিভ হয়। সাইনের ক্ষেত্রটাও তোমরা জানো, সেকেন্ড কোয়াড্র্যান্ট আর ফার্স্ট কোয়াড্র্যান্টে সাইন পজিটিভ, বাকি নেগেটিভ। চলো ক্যালকুলেটটা করি। কোসেক এক্স প্লাস কট এক্স বাই
sec x minus tan x কোসেক মানে কি 1/sin থার্ড কোয়াড্র্যান্টে, তার মানে সাইনের ভ্যালু কি অবশ্যই নেগেটিভ, তার মানে কোসেকের ভ্যালুও নেগেটিভ হবে। ভ্যালুটা কত হবে? সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, মানে কোসেক মানে অতিভুজ বাই লম্ব, মানে হচ্ছে -5/4। মাইনাস হলো কারণ থার্ড কোয়াড্র্যান্টে আছে। কট এক্সের ভ্যালু কি? থার্ড কোয়াড্র্যান্টে কিন্তু ট্যান আর কট দুটোই পজিটিভ, এটা কিন্তু খেয়াল রাখবে, কারণ সাইন কস দুটোই নেগেটিভ, মানে কি ট্যান আর কট মানে ওদের জাস্ট ভাগ করছি, পরে নেগেটিভ সাইন দুটো নালিফাই হয়ে যাবে। কট এক্সের ভ্যালু কত? কট মানে কি ভূমি বাই লম্ব, মানে হচ্ছে 3/4। সেক এক্সের ভ্যালু কত? কস যেহেতু নেগেটিভ, সেক বাই 1/, জাস্ট কস হবে -5/3 মাইনাস ট্যান এক্স আছে। ট্যান এক্সের ভ্যালু কত? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, 4/3। জাস্ট ক্যালকুলেট করব, নিচেটা সেম 4 -5 + 3 মানে হচ্ছে -2/4। নিচেটা কত? -5 - 4 -9/3 -9/3 -½ নিচে হচ্ছে -3। অ্যান্সার হবে 1/6। ক্লিয়ার? এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 22। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 23। এই অঙ্কটা করার সবথেকে বেটার অপশান হচ্ছে কিছু একটা ধরে নেওয়া। কি ধরবে? মানে অ্যাজিউম করে নেওয়া ABCD এর ভ্যালু কি ধরবে সেটা অপশান থেকে বিবেচনা করো। দেখো, ফর এক্সাম্পল কিছু ধরতে বললেই প্রথম আমাদের মনে আসে 1 ধরার কথা। 1 কেন ধরবো না এই অঙ্কটায়? তার কারণ হচ্ছে যদি 1 ধরি তাহলে এই এক্সপ্রেশনটার ভ্যালু হবে 1, এই এক্সপ্রেশনটার ভ্যালু হবে 2, এই এক্সপ্রেশনটার ভ্যালু হবে 2, এই এক্সপ্রেশনটার ভ্যালু হবে 2। ফলে এই তিনটে অপশান আমরা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারবো না, ফলে 1 ধরার কোনো প্রশ্নই নেই। আচ্ছা, যদি 2 ধরি তাহলে কি ভ্যালু আলাদা আসছে? দেখো তো, এইটা 1ই থাকবে। 2 ধরলে এটার ভ্যালু আসছে কত? 8, এইটার ভ্যালু আসছে 2, এইটার ভ্যালু আসছে কত? 2। এবার তো আমরা করতে পারি, অপশান ভ্যালু আলাদা আসছে। এবার তারপরেও দেখছি 2 ধরে আমাদের যে অপশানগুলো সেম আসছে হচ্ছে না, তখন আমরা ভ্যালুটা আবার চেঞ্জ করব। দেখে মনে হচ্ছে সময় লাগবে, কিন্তু খুব বেশি সময় লাগবে না, একটা অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে যাবে তোমার। চলো এগিয়ে যাই। প্রপোর্শনাল মিন, এটা প্রপোর্শনে আছে মানে কি? A/B = C/D। চলো সবাইয়ের ভ্যালুই ধরে নিলাম, A = B = C = D, সবাইয়ের ভ্যালুই ধরে নিলাম 2। এটা ধরে ক্যালকুলেটটা করেই চলো। A² + C² একবারে লিখে দিচ্ছি, 4 + 4 মানে হচ্ছে এইটা। আর মিন প্রপোর্শন মানে জানো এই এক্সপ্রেশনটা আর এই এক্সপ্রেশনটা দুটোর গুণফলের রুট, বর্গমূল। 4 + 4 তাহলে 8 × 8, এটার বর্গমূল করলে কত? অবশ্যই 8ই হবে। এবার অপশান টেস্ট করি। 2 2 করলে এখানেও অপশান আসছে কত? 1, এখানে অপশান আসছে 2 × 2 = 4, 2 × 4 মানে হচ্ছে 8। এইটা আসছে, আর কোথাও 8 আসছে কিনা দেখে নিই, তাহলে অন্য অপশান দেখবো আমরা। 2/2 1, 2/2 1, 2 হচ্ছে না। 2² 4/4 1, 4/4 1, এটাও হচ্ছে না। তার মানে এখানে অরিজিনালি অ্যান্সার এসছে 8, এখানেও এসছে 8, মানে অবশ্যই এটা উত্তর হবে।
এটা অপশান টেস্ট। যদি 8 না এসে ফর এক্সাম্পল 2 আসতো, সেক্ষেত্রে এই দুটো অপশানে আবার সেম হয়ে যাচ্ছে, তখন তোমাকে আর 2 ধরলে হতো না, অন্য কিছু ধরতে হতো। কারণ হচ্ছে অন্য কিছু ধরতে হতো যাতে এ বি এর ভ্যালু ডিফারেন্ট ধরতে হতো, এ বি ডি সি, তবেই হতো। কারণ দেখো এ বি ভাগ করছি, যদি এ বি তুমি সেম ধরো তাহলে যাই যে ভ্যালুই নাও সবসময় এক আসবে, এই সাইডটাও এক আসবে, তাই ডিফারেন্ট ভ্যালু তখন ধরতে হতো। সেই সমস্যায় পড়লাম না আমরা, উত্তরটা যেহেতু অন্য এসছে। চলো নেক্সট প্রবলেম। 24 বলছি একটা রেক্ট্যাঙ্গেল উইথ পেরিমিটার 88 মিটার, যেটা পার্টিশনড আছে 5টা কনগ্রুয়েন্ট রেক্ট্যাঙ্গেলে। কনগ্রুয়েন্ট রেক্ট্যাঙ্গেল মানে এর প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের প্রস্থ সমান, দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা, ইচ অ্যান্ড এভরি। বলছি পেরিমিটার অফ ইচ কনগ্রুয়েন্ট রেক্ট্যাঙ্গেল ইজ, ধরে নিই ধরো এই প্রস্থটুকু রেক্ট্যাঙ্গেলের এক্স আর দৈর্ঘ্যটুকু ওয়াই। এবার ট্যালি করো তো টোটালটা কত, তার মানে এক্স 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 মানে 3x ইকুয়ালস টু এই টোটালটা কত, ওয়াই ওয়াই 2y, তাহলে 3x ইকুয়াল টু ওয়াই একটা পেলাম এক্সপ্রেশন। সেকেন্ড এক্সপ্রেশন দেখো, পেরিমিটারটা বের করি 2 ইন্টু এই সাইডটা কত 3x, এই সাইডটা কত x প্লাস ওয়াই, মানে কি 3x প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 88। তাহলে 8x প্লাস 2y ইকুয়ালস টু 88। 2y এবার ইকুয়ালস টু কী বলা ছিল 3x, তার মানে 8x প্লাস 3x ইকুয়ালস টু 88। 11x ইকুয়াল টু 88 হচ্ছে, তার মানে x ইকুয়াল টু কত 8। এই এক্সপ্রেশনে বসিয়ে দিয়ে y এর ভ্যালু বের করি, 3x ইকুয়াল টু তার মানে কত হবে 3 8 24, 2y মানে হয়ে যাচ্ছে 24, y ইকুয়ালস টু 12। এবার রেক্ট্যাঙ্গেলের ভ্যালু বের করে দিই, ওই ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ চল্লিশ মিটার। ক্লিয়ার? লাস্ট ম্যাথ আজকের। এই অঙ্কটা ভালো অঙ্ক, যদি এরকম অঙ্ক ফেস করো তাহলে একটু দেখে নিও তোমরা, বলে দিচ্ছি কারণটা। একটা স্পেশাল জিনিস মনে রাখতে হবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। দেখো বলেছে 3টে মেটাল মিক্স করবে, 3টে মেটালের আলাদা আলাদা দাম আছে পার কেজিতে, যেটার রেজাল্টান্ট যে মিশ্রণটা হবে সংকর, যেটাকে বলি সংকর ধাতু মানে অ্যালয়, সেইটাকে বলেছে 102.3 টাকা পার কেজিতে যদি বিক্রি করি তাহলে 10% গেন হবে। 10% গেন মানে কি, মানে 100 টাকা 10% গেইন মানে কি, যদি 100 টাকা আমরা টোটাল দাম হয় মানে কস্ট প্রাইস হয়, তাহলে গেনে বিক্রি করলে 110 টাকা হবে। তার মানে 110 টাকা, তার মানে 110 টাকা ইজিক্যাল টু এখানে 102.3 টাকা। তার মানে 100 টাকা মানে কত, একটু ক্যালকুলেট করবে খুব ইজিলি পেয়ে যাব 93 টাকা। তার মানে রেজাল্ট্যান্ট যে অ্যালয়টার অরিজিনালি কস্ট প্রাইস হবে 93 রুপি পার কেজি। চলো ক্যালকুলেট করি। এবার একটু দেখো, ফার্স্ট অ্যালয়টার দাম হচ্ছে 67 পার কেজি, সেকেন্ড অ্যালয়টার
সেকেন্ড মেটালটার দাম 86 পার কেজি, থার্ড মেটালটার দাম 106 পার কেজি। আর যেটা আমরা অ্যালয় হবে তার অরিজিনালি কস্ট প্রাইস হচ্ছে 93। এবার দেখো 67-এর থেকে 93 অবশ্যই বেশি, 86-এর থেকেও বেশি, কিন্তু অরিজিনালি এই ভ্যালুটা 86 আর 106-এর মধ্যে ঘোরাফেরা করছে। তুমি একটা জিনিস দেখেই বুঝতে পারছো, তার মানে সব থেকে কম পরিমাণ আছে এই মেটালটা এই অ্যালয়টার মধ্যে, তবেই ভ্যালুটা এতটা বেড়েছে অ্যালয়ের দামটা। তার মানে এবার রেশিওগুলো একবার খেয়াল করো, এখানে কোনো অপশান নেই, তাই যদি থাকতো এলিমিনেট করে দিতে। যদি এই রেশিওটা এর থেকে কোনোভাবে বেশি থাকতো তাহলে তুমি ওখানেই এলিমিনেট করে দিতে, কারণ এইটা ফার্স্ট মেটালের রেশিওটা সব থেকে কম হবে, এটা দেখেই বুঝতে পারছো। চলো ক্যালকুলেট করি। ধরে নিই এটা মেটাল এ, এটা মেটাল বি, এটা মেটাল সি। অ্যালিগেশনের নর্মাল নিয়ম অনুযায়ী আমরা করব, আমরা কিন্তু তিনটে করব না অ্যালিগেশন। এ এর সঙ্গে সি নেবো, বি এর সাথে সি নেবো। কেন সিকে দুবারই নিচ্ছি, তার কারণ হচ্ছে যদি এর সাথে বি নিয়ে অ্যালিগেশনটা করতাম তাহলে কিন্তু হতো না, কারণ দুটোর থেকেই 93 ভ্যালুটা বেশি। কি করে হবে অ্যালিগেশন? তো এরকম হতে পারে না, কারণ একটা বেশি একটা কম তবেই অ্যালিগেশন পসিবল, না হলে আমরা কি করে প্রপোর্শনটা বেরি করব। চলো সেই জন্য সি এর সাথে দুবার নেবো, একবার বি নেবো একবার এ নেবো। ফার্স্ট নেই, চলো এ আর সি নিই, মানে 67, 106। রেজাল্ট্যান্ট অ্যালয়ের দাম আমাদের 93। এটা হচ্ছে 13, এটা হচ্ছে 26, মানে 1:2, মানে এ বাই সি হচ্ছে 1/2। সেকেন্ড বি আর সি নিয়ে দেখি, বি সি 86, 93, 106, 93, 13, 7, মানে বি বাই সি হচ্ছে 13/7। সবটা মুছে দিই। এবার মেন জিনিস যেটা মাথায় রাখতে হবে, এ বাই সি হয়েছে 1/2, বি বাই সি হয়েছে 13/7। এদের মধ্যে যখন আমরা কমন H/B/C আমরা বের করার চেষ্টা করব, তখন কিন্তু এইভাবে করতে হবে। মানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এর ভ্যালু যেটা আছে থাকবে, বি বা একবার নিয়েছিলাম সেটা থাকবে, সি দুবার নিয়েছি, জাস্ট সি এরটা যোগ হয়ে যাবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো কোন অপশান ক্লিয়ার, জাস্ট এইটুকু মনে রাখবে। আলাদাভাবে বের করব, যে দুটো ভ্যালুর থেকে রেজাল্ট্যান্টের ভ্যালুটা বেশি সেই দুটো ভ্যালুকে একবার করে নেব, আর যার থেকে কম তার সঙ্গে এই দুটোকে একবার করে নিয়ে অ্যালিগেশন করব আলাদাভাবে। দুটো এরকম ফ্র্যাকশান আসবে, সেই ফ্র্যাকশানটা যেটা দুবার নিয়েছিলাম সেটাকে জাস্ট যোগ করে রাখবো, বাদ বাকিকে সিঙ্গেল রেখে আমরা আলটিমেট আমাদের অ্যান্সারটা ওইভাবে ক্রিয়েট হবে। চলো অপশান ডি। ক্লিয়ার? আজকের মতো এখানেই শেষ হলো আমাদের ক্লাস। যদি কারোর কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও।